ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাত তখন 12টা। আজকের ঘটনাটি পাঠিয়েছে ব্যারাকপুর থেকে অনিক পাল। ঘটনাটি ঘটেছিল গত বছর জন্মাষ্টমী পুজোর এক সপ্তাহ আগে। আমার বড় জেঠুর বাড়িতে খুব বড় করে জন্মাষ্টমী পুজো হয়। আমার দুই জেঠু আর আমাদের বাড়ি একই জমিতে, পাশাপাশি 3টে বাড়ি। বাড়ির পুজো, তাই জন্য সব আত্মীয় স্বজনরাও ওই এক সপ্তাহ 4 দিন আগে থেকেই আসতে শুরু করে দেয়। সেই মতো আমার মেজ জেঠুর মেয়ে মানে আমার মেজদি আর তার 10 বছরের মেয়ে অনুও গত বছর এক সপ্তাহ আগেই এসেছিল। মেজদি যেদিনকে আসে তার পরের দিন সকাল থেকেই অনুর গায়ে খুব জ্বর। কিন্তু মেজদি যখন এসেছিল অনু তখন একদম ঠিকঠাক ছিল, মানে কোনো রকম সর্দি কাশি জ্বর কিছুই ছিল না। এমনকি পরের দিন সকালে ওর যখন জ্বর আসে তখনও ওর কোনো সর্দি কাশি হয়নি, এমনিই জ্বর আসে। মেজদি বলেছিল যদি একদিনে না কমে তারপর না হয় ওকে ডক্টর দেখিয়ে আসবে। কিন্তু অনুর মধ্যে সেদিন দুপুর থেকেই কিছু পরিবর্তন দেখা দেয়। যেই মেয়ে ডাল ভাত আর আলু ভাজা ছাড়া কিছু খেতেই চায় না, সেই মেয়ে মাছ ভাত একসাথে চটকে কেমনভাবে খেতে শুরু করে। মনে হয় কতদিন যেন এরকম কিছু খেতেই পায়নি। দিদিভাই বকা দিতে গেলে আমার মেজ জেঠি বলে যে জ্বর এসছে, বাচ্চা মানুষ, মুখে স্বাদে হয়তো ভালো লাগছে তাই খাচ্ছে। অনু যেই পরিমাণে ভাত খেত সেদিনকে তার চেয়ে অনেক বেশি খেয়েছিল। মানে ওই 4টে মাছ, 1 থালা ভাত, মানে একটা 10 বছরের বাচ্চা যে এইভাবে খায়। আর অনু সত্যি বলতে এখনো কিছু খেতে চায় না। ও ডাল ভাত ছাড়া কিছুই মুখে রোচে না। সেদিনকে রাত্রেবেলা কোচিন ফেরতা আমি মেজ জেঠির বাড়ি যাই। দিদি এসছে, দিদির সাথে একটু গল্প করব বলে। আমি, মেজ জেঠি, দিদি সবাই বসে গল্প করছি, আর অনু খাটের ওপর বসে বসে মাথা নিচু করে কি যেন একটা করছে। হঠাৎ করে অনু আমার উদ্দেশ্যে কি যেন একটা বলে ওঠে। সবাই সেটা বুঝেছিল যে ও আমাকেই কথাটা বলেছে। প্রথমে ওর কথাটা না বুঝতে পারলেও পরে যখন আমি জিজ্ঞাসা করি, কিরে অনু কি বললি তুই, ও আবার মাথা নিচু করেই বলে, কিরে তোর মাকে একটু ডেকে আন না রে। দিদিভাই তখন রেগে গিয়ে বলে যে মামুর মা তোমার কে হয় অনু, আর মামু তোমার থেকে যথেষ্ট বড়, তুমি এটা কিভাবে তুই তুকারি করে কথা বলছো। এই কথাটা শোনার পর অনু চুপ হয়ে যায়, ওর মুখ দিয়ে আর একটাও কথা বেরায় না। আমি তখন দিদিকে শান্ত করার জন্য বলি, ছাড় না, মামা ভাগ্নির সম্পর্ক ওরকমই হয়, ওই এমনি বলছে। উল্টে আমি অনুর পেছনে লেগে বলি যে তুই যাসনি কেন, ছোট দিদা যখন তোর সাথে দেখা করতে আসেনি, ছোট দিদার সাথে এতই দেখা করার ইচ্ছা হচ্ছে, তুই যাসনি কেন, তুই তো দেখা করে আসতে পারতি ছোট দিদার সাথে। অনু তখনও মাথা নিচু করে চুপচাপ ওখানে বসে আছে, মুখ দিয়ে একটাও আওয়াজ করেনি। দিনকে রাতে বাড়ি ফিরে মাকে আমি বলি যে তুমি অনুকে একবার দেখতে যাওনি, অনু তোমার কথা খুব বলছিল। মা বলেছিল যে মায়ের পায়ের ব্যথাটাও খুব বেড়েছে, দিদিভাইয়েরই আসার কথা ছিল, কিন্তু অনুর যেহেতু শরীরটা খারাপ তাই দিদিভাইও আর আসতে পারেনি। মা কালকে যাবে অনুর সাথে আর দিদিভাইয়ের সাথে গিয়ে দেখা করে আসবে। কিন্তু মাকে আর পরদিন অবধি অপেক্ষা করতে হয়নি। সেদিনকে ভোর রাতেই ওই 3:30 4টে নাগাদ আমার মেজ জেঠু আমার বাবাকে ফোন করে বলে, তোরা শিগগিরই একটু আয় তো ভাই। বাবা জিজ্ঞাসা করলে জেঠু কিছু বলতে চায় না, বলে তোরা যতটা তাড়াতাড়ি সম্ভব এক্ষুনি চলে আয়। আমি, মা আর বাবা ঘুম থেকে উঠেই হন্ততন্ত করে দৌড় মারি। আমরা ভেবেছিলাম অনুর মনে হয় শরীরটা খুব খারাপ করেছে, মেয়েটার আগের দিন থেকে জ্বর এসছে, কি জানি জ্বরটা বাড়াবাড়ি হলো কিনা। আমরা মেজ জেঠুর বাড়ি ঢুকতে না ঢুকতেই আমার মেজ জেঠি আমার মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে যে অপা তোরা পিউর কাজটা ঠিক মতো করিসনি অপা। আমার মা এই কথাটা শোনার পর কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যায়। আমি আর বাবা এই কথাটা শুনেও অবাক হয়ে যাই যে হঠাৎ করে মেজ জেঠি কেন পিউদির কথা বলছে। পিউদি হলো আমার মামার মেয়ে। আমার মা কিছুক্ষণের জন্য চুপ থাকার পর মেজ জেঠিকে জিজ্ঞাসা করে, দিদি হঠাৎ করে এত রাতে তুমি পিউয়ের কথা কেন বলছো, পিউয়ের কাজ ঠিক মতো করিনি মানে কি হয়েছেটা কি। আমার মেজ জেঠি কাঁদতে কাঁদতে বলে যে অপা পিউ ফিরে এসেছে। এই কথাটা শোনার পর
আমাদের সবার পায়ের তলা থেকে যেন মাটিটা সরে গিয়েছিল। যেই মেয়ে আজ থেকে 6 বছর আগে মারা গেছে, সে আবার কিভাবে ফিরে আসতে পারে? আমরা আর কথা না বাড়িয়ে ঘরের ভেতর ঢুকে যাই। গিয়ে দেখি অনু খাটের একটা কোণায় মাথা নিচু করে বসে আছে, আর দিদিভাই খাটের একটা সাইডে দাঁড়িয়ে অনুর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আমার মাকে ঢুকতে দেখে দিদিভাই আমার মায়ের দিকে এগিয়ে এসে বলে যে, কাকিমণি দেখো না আমার মেয়েটার কি হলো, আমার সুস্থ সবল মেয়েটা। দিদি এই কথা বলতে না বলতেই অনু মাথা তুলে তাকায়, আর আমরা ওর মুখের দিকে তাকাতেই আমাদের সারা শরীর যেন ঠান্ডা হয়ে যায়। ওর চোখ দুটো যেন কেমন সাদা ঘোলাটে হয়ে এসছে, কালো মণিটার অস্তিত্বটাই আর সেরকম মতো বোঝা যাচ্ছিল না। ও আমার মাকে দেখে হন্ততন্ত হয়ে খাটের কোণা থেকে খাটের ধারে এসে বলে যে, পিমনি তুমি এসেছো? কতদিন ধরে আমি তোমার সাথে কথা বলার জন্যই এখানে পড়ে আছি জানো। পিমনি আমাকে মুক্ত করো না, আমি যে মুক্তি পাচ্ছি না পিমনি। এই কথা বলতে বলতেই ওর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে থাকে। আমার মা এই পিমনি ডাকটা শুনেই কাঁদতে শুরু করে। আমার মা চিৎকার করে বলতে থাকে, তুই এই কাজটা করলি কেন পিউ? তুই যদি জানতি যে তুই মুক্তি পাবি না, তাহলে তুই এই কাজটা করলি কেন? অনু আবার খাটের কোণায় চলে যায়। খাটের কোণায় গিয়ে মাথাটাকে নিচু করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে একটু মুক্তি দাও না, আমি মুক্তির জন্য এতদিন এখানে পড়ে আছি, আমাকে মুক্তি দাও, আমার খুব কষ্ট হচ্ছে। সেদিনকে রাতটা আমরা সবাই মেজ জেঠুর বাড়িতেই রয়ে যাই। পরের দিন সকালে একজন ওঝাকে ডাকা হয়। ওঝা এসে অনুর সাথে কথা বলে, কিন্তু অনু তখন পুরোপুরি পিউদির কবজায়। ওকে যখন জিজ্ঞাসা করা হয় যে ও অনুকে কিভাবে ধরেছে, তখন বলে ও নাকি আমাদের বাড়ি আর মেজ জেঠুদের বাড়ির মাঝখানে যে সরু প্যাসেজটা আছে, ওইখানেই নাকি পিউদি আর 6 বছর ধরে আছে। মানে ওর আত্মা মৃত্যুর পর দিয়ে ওখানেই নাকি এসে রয়েছে। অনু নাকি ওই সরু প্যাসেজটায় জানলা দিয়ে থুতু ফেলেছিল। ব্যাস, তারপরই পিউদি অনুকে ধরে। আসলে পিউদির আত্মাটা এত বছর ওই অপেক্ষাতেই ছিল ও কোনোভাবে যদি আমার মায়ের সাথে কথা বলতে পারে, কারণ ওর মুক্তি কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। যেহেতু ও আত্মহত্যা করেছে, ওর আত্মা নাকি তার জন্য মুক্তি পাচ্ছিল না। ওঝা বলে যে অনুকে যেন পিউদি ছেড়ে দেয়, ওর মুক্তির ব্যবস্থা সবাই মিলে ঠিকই করবে। কিন্তু পিউদি রাজি হতে চায় না। শেষমেশ বলা হয় যে 15 দিনের মধ্যে যদি ওকে মুক্তি না দেওয়া হয়, তাহলে পিউদি নাকি অনুকেও নিয়ে চলে যাবে। এবার আসি পিউদির কথায়। পিউদি আমার মামার একমাত্র মেয়ে। পিউদির ভাই হওয়ার সময় আমার মামি মারা যায়। তারপর দিয়ে পিউদি আর পিউদির ভাই ওর মামা বাড়িতেই মানুষ হয়েছে। 3 পিসির মধ্যে পিউদি সবচেয়ে ভালোবাসতো আমার মাকে। ও মাঝে মাঝেই আমাদের বাড়ি আসতো। আমাকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যাওয়া, সিনেমা দেখা সবই চলতো। ও নিজের ভাইয়ের মতোই আমাকেও খুব ভালোবাসতো। পিউদির বিয়েও ঠিক হয়েছিল ওর পছন্দের ছেলের সাথেই, কিন্তু তার 2 মাস পরেই হঠাৎ করে একদিন খবর আসে যে পিউদি নাকি আত্মহত্যা করেছে। এত হাসি খুশি একটা ভালো মেয়ে কিভাবে এটা করতে পারে, আর কেনই বা করেছিল, তার উত্তর আজও আমাদের কাছে নেই। কিন্তু অদ্ভুতভাবে পিউদি মারা যাওয়ার 3 মাসের মধ্যেই পিউদির ভাইও মারা যায়। আর তারপর দিয়ে আমার মামাও যেন কেমন একটা হয়ে যায়, মানে ওই আধা পাগল বললেও চলে। কিন্তু সমস্যাটা হয়ে গেছিল, ওই সময় আমার মামাকে কে গয়া নিয়ে যাবে। গয়া নিয়ে গিয়ে পিণ্ড দান করলেই নাকি পিউদির আত্মা মুক্তি পাবে, এই কথাই বলেছিল সেদিনকে ওই ওঝা। আমার বাবা তড়িঘড়ি টিকিট বুক করে 15 দিনের মধ্যেই আমার মামাকে গয়া নিয়ে যায়। গয়া নিয়ে গিয়ে পিউদির পিণ্ডদান করায়। তারপরে আজ অবধি কোনো সমস্যা হয়নি। অনুও ধীরে ধীরে তারপরে সুস্থ হতে থাকে। গত বছর জন্মাষ্টমী পুজোটাই নম করেই করা হয়েছিল। এই বছর জন্মাষ্টমী এলে এই ঘটনাটা 1 বছর সম্পূর্ণ হবে।
আজকের গল্প এখানেই শেষ হলো। ধন্যবাদ অনেক এরকম একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনারাও চাইলে আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের মেল আইডি rattokhnbarota@gmail.com। আর এই ঘটনাটি গল্প আকারে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এরকম ঘটনা গল্প আকারে শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।